So তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এনিওয়ান প্লিজ? স্ক্রিনটা দেখতে পাচ্ছিলে হৃৎপিণ্ডের, হার্টের? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আগের দিনকে আমরা আলোচনা যেটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে শিরা আর ধমনীর মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করেছিলাম। এইগুলো বিভিন্ন ধরনের পার্থক্য। তার আগে আমরা রক্ত সংবহন হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে হয়, কোন প্রকোষ্ঠ থেকে কোথায় যায়, তার সাথে হৃৎপিণ্ডের কোথায় কোন কপাটিকা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছিল। আজকে আমরা আলোচনা করব মূলত হৃৎপিণ্ডর এই সংকোচন এবং প্রসারণটা কেন হচ্ছে সেটা নিয়ে। তার আগে একটা কুইক রিক্যাপ বা ছোট্ট করে আগের দিনে যেগুলো আলোচনা হয়েছিল তার মধ্যে কোথায় কোন শিরাটা উপস্থিত রয়েছে এবং কোথায় কোন ধমনীটা যাচ্ছে। যেমন আমরা দেখতে পাচ্ছি, তোমরা জানো নিলয় থেকে ধমনী উৎপন্ন হয়। সেটা কোন ধমনী? একটা হচ্ছে ফুসফুসীয় ধমনী আর একটা হচ্ছে মহাধমনী। ওকে, এই দুটো ধমনীর হচ্ছে গিয়ে উৎপন্ন হয়। আর কি রয়েছে? দুটো শিরা রয়েছে। সেই শিরাগুলো কি কি? একটা হচ্ছে ফুসফুসীয় শিরা যেটা বাম অলিন্দে ঢুকছে, আর একটা ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা যেটা সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা যেটার নাম হচ্ছে নিম্ন মহাশিরা। এই শিরা আর ধমনী এগুলো রইল, সেটাকে জালক তৈরি করে। এই শিরা বা ধমনীর মধ্যে দিয়ে প্রধানত একটা যেটা মহাধমনী রয়েছে, যেটা একটু আগে দেখলে, মহাধমনীর মধ্যে দিয়ে রক্তটা কি হয়, শরীরের সমস্ত অঙ্গে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তার কিছুটা হচ্ছে গিয়ে আমাদের ঊর্ধ্ব মস্তিষ্কের দিকে যায়, কিছুটা হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন পেটের মধ্যে যে অঙ্গগুলো রয়েছে সেখানে যায়, আমাদের যে পেশি রয়েছে আমাদের সারা শরীর, আমাদের বৃক্কে যায় সে রক্তটা পরিশ্রুত হওয়ার জন্য। এরকম বিভিন্ন স্থানে যায়, আবার সেখান থেকে সেই রক্তটা আবার কোথায় ফেরত আসে? সেই রক্তটা আবার ফেরত চলে আসে হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ড থেকে যায় অক্সিজেনযুক্ত রক্ত, আবার সেটা হৃৎপিণ্ডে ফিরে আসে। ফিরে আসার সময় ইনফিরিয়র ভেনা কাভা এবং সুপিরিয়র ভেনা কাভার মধ্যে দিয়ে আসে। কিন্তু এই যে হৃৎপিণ্ডে একটা পাম্প এর আগেও বলা হয়েছে, তার প্রধান কারণটা হচ্ছে, যেটা আজকে আমরা মূলত আলোচনা করব, সেটা হচ্ছে এই যে ইলেকট্রিক্যাল সিস্টেম অফ দ্য হার্ট। মানে আমাদের বাড়িতে একটা ফ্যান বা লাইট, তোমাদের ক্লাসরুমেও যে লাইট জ্বালাচ্ছ বা ফ্যান চালাচ্ছ, তার জন্য দেখবে তোমাদেরকে একটা সুইচ অন করতে হচ্ছে। একটা সুইচ বোর্ডে গিয়ে একটা সুইচকে অন করছো, তারপরে সেই ফ্যান বা লাইটটা জ্বলছে, আবার যে সুইচটা অফ করছো সেটা নিভে যাচ্ছে। এবং সেই সুইচ থেকে একটা নির্দিষ্ট তার সেই লাইটে বা ফ্যান অব্দি গেছে। ঠিক সেরকমই কোনো কাজ করাতে গেলে হার্ট বা হৃৎপিণ্ড হচ্ছে কি এমন একটা অঙ্গ, সেটা বেসিক্যালি কি ধরনের কোষ নিয়ে তৈরি? সেটা বেসিক্যালি পেশি কোষ নিয়ে তৈরি। কি ধরনের পেশি কোষ? হৃৎপেশি। আমাদের শরীরে যে বিভিন্ন পেশি কোষ আছে তার মধ্যে হৃৎপেশি হচ্ছে অন্যতম একটা পেশি কোষ। তাছাড়া কি থাকে? স্কেলিটাল মাসল থাকে, যেটা হচ্ছে কি হাড়ের সাথে যুক্ত অবস্থায় থাকে। কিছু থাকে স্মুথ মাসেল, স্মুথ পেশি থাকে, কিছু থাকে স্কেলিটাল মাসেল। আর আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হার্ট মাসেল, কার্ডিয়াক মাসেল বা হার্ট মাসেল। হৃৎপিণ্ডের যে পেশি, হৃৎপেশি বাংলায় বলা হচ্ছে। ওকে, এই হৃৎপেশির নির্দিষ্ট কিছু ধর্ম থাকে। যেমন ধরো তোমরা একটু অনেকক্ষণ ধরে, বেশ কিছুক্ষণ ধরে একটু দৌড়চ্ছ, একটানা দৌড়লে কিছুক্ষণ ধরে, একটু জোরেই দৌড়েছ, কিছুক্ষণ বাদে কি হবে? ক্লান্তি অনুভব হবে, হাঁপিয়ে যাবে, ফ্যাটিগ হয়ে যাবে, যেটাকে ইংলিশে বলা হয়।
দেখবে সেই পেশি কোষটা চাইলেও আর সেই পেশিটার সংকোচন এবং প্রসারণ হচ্ছে না, বা সেই পেশির মধ্যে ব্যথা হচ্ছে। একটা কোনো বই নিয়ে বা হাতটাকে উঁচু করে অনেকক্ষণ তুলে ধরে থাকলে দেখবে হাতের পেশিগুলো ব্যথা হয়ে গেছে। অনেক সময় শাস্তি হিসাবে দেয়া হয় বা দেয়া হতো, সেটা হচ্ছে কি, হাত তুলে দাঁড়িয়ে থাকতে হবে, কান ধরেও দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু তাতে হাতটা সাপোর্ট হয়ে যায়, হাতটা তুলে দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে হচ্ছে কি, সেক্ষেত্রে কি হতো, মানে হাতটা ব্যথা হয়ে যায় কিছুক্ষণ বাদে। তো এই যে হাতটা ব্যথা হয়ে গেল, মানে কেন হলো? হাড়ে ব্যথাটা হলো না, ব্যথাটা কোথায় হলো? পেশিতে হলো। হাতে যে পেশিগুলো রয়েছে কেন হলো? কারণ এই পেশির মধ্যে ল্যাকটিক অ্যাসিড নামক একটি পদার্থ তৈরি হলো এবং সেটা জমলো। তার ফলে আমার হাতটা বা পায়ের পেশিটা দৌড়ানোর সময় কি হচ্ছে, ক্লান্ত হয়ে পড়ছে, কারণ সেই পেশির মধ্যে ল্যাকটিক অ্যাসিড জমা হচ্ছে। কিন্তু মনে করে মানে একটা জিনিস ভাবো, আমাদের হৃৎপিণ্ড যে সারাক্ষণ দিনের পর দিন প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে যে বিট করে চলেছে, সংকোচন এবং প্রসারণ হয়ে চলেছে, প্রতি 0.8 সেকেন্ডে রেস্টিং অবস্থাতে প্রতি 0.8 সেকেন্ডে হৃৎপিণ্ড একবার সংকোচন এবং প্রসারণের প্রক্রিয়াটা শেষ করছে। যার ফলে আমাদের স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষের আমরা কি বলি, আমাদের হৃদস্পন্দনের হার কত? 72 বা 72 বিটস প্রতি পার মিনিট, যেটাকে বলা হয় বিপিএম, মানে স্পন্দনের হার কত? বিটস পার মিনিট। প্রতি মিনিটে 72 বার করে হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারিত হয় একজন সুস্থ স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের শরীরে। এটা একটু কম বেশি হতে পারে, 68 হতে পারে, 70 হতে পারে, বা 71 হতে পারে, 74 হতে পারে, কিন্তু গড়ে ধরা হয় 72টা বিটস পার মিনিট। এটা খুব সহজ। যদি 72টা মানে 60 সেকেন্ডে ঐকিক নিয়মে যদি ফেলো, 60 সেকেন্ডে যদি, মানে সরি, 72টা বিট হতে যদি 60 সেকেন্ড সময় লাগে, তাহলে একখানা বিট হতে কতক্ষণ সময় লাগবে তোমরা জানো? ঐকিক নিয়মে ফেললে কি হবে? 60 ডিভাইডেড বাই 72, এত সেকেন্ড। তোমরা যদি করো, এর উত্তরটা তোমরা পাবে এইটা। কত সেকেন্ড? 0.8 সেকেন্ড। তাহলে হৃৎপিণ্ডের যে সংকোচন এবং প্রসারণের প্রক্রিয়াটা হচ্ছে, অলিন্দ সংকুচিত হচ্ছে, নিলয় প্রসারিত হচ্ছে, তারপরে নিলয় সংকুচিত হলো, রক্তটা ধমনীতে প্রবেশ করে গেল, এই যে প্রক্রিয়াটা কমপ্লিট হলো একটা সংকোচন এবং প্রসারণের, এই প্রক্রিয়াটা হতে সময় লাগে 0.8 সেকেন্ড। ওকে, এই 0.8 সেকেন্ডে কি ঘটনাটা ঘটছে? তাহলে এই যে হৃৎপেশি, এবারে ভাবো, এই প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডের থেকেও কম সময় যদি হৃৎপিণ্ড এতবার করে সংকুচিত এবং প্রসারিত হয়, তাহলে হৃৎপেশিগুলো তো ক্লান্ত হয় না, কারণ হৃৎপেশির মধ্যে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া উপস্থিত থাকে, যে কারণে হৃৎপেশির মধ্যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়ই না, প্রায় হয় না, বা হয় মানে হয়ই না। তার ফলে হৃৎপেশি কখনো ক্লান্তি অনুভব করে না। তাহলে হৃৎপেশি বা হৃৎপিণ্ড কখন কাজ করা বন্ধ করে? ক্লান্ত হয়ে গিয়ে কাজ করা বন্ধ করে দেয় না, কোনো কারণে এই পেশিগুলোকে যে স্নায়ুগুলো উদ্দীপিত করছে, কারণ পেশি মানেই সেটাকে উদ্দীপনা দেওয়ার জন্য, সেটাকে সংকোচন প্রসারণের জন্য বেশ কিছু স্নায়ু কোষের দরকার, বেশ কিছু নিউরো ট্রান্সমিটারের দরকার। তো এই যে স্নায়ু কোষ থেকে যে ইনফরমেশনটা, ধরো তুমি দৌড়চ্ছ, কেন দৌড়চ্ছ? মস্তিষ্ক থেকে খবরটা পায়ের পেশিগুলোতে গেছে যে এইবারে পেশিটা সংকোচন প্রসারণ হতে হবে। তোমরা ক্লাসে বসে যে লিখছো, কারণ তোমরা চোখে একটা জিনিস দেখছো, সেই বার্তাটা চোখ এবং কানের মধ্যে দিয়ে, যদি কেউ সেখানে অডিও থেকে থাকে, কেউ বুঝিয়ে দেন, তাহলে হচ্ছে কি হবে, সেখানে চোখে দেখছো, কানে শুনছো, সেই বার্তাটা মাথায় যাচ্ছে, মস্তিষ্কের মধ্যে উপস্থিত স্নায়ুগুলোতে,
সেইখান থেকে আবার বিশেষ কিছু স্নায়ু তৈরি হচ্ছে, যারা কোথায় যাচ্ছে, তোমার হাতের পেশিতে যাচ্ছে। সেই পেশিগুলো কি হচ্ছে, একটা নির্দিষ্ট সমন্বয় সংকুচিত এবং প্রসারিত হচ্ছে, যার ফলস্বরূপ তোমায় খাতাতে কিছু লিখতে পারছো। তাহলে হৃৎপেশিটারও যে এরকম সংকোচন এবং প্রসারণটা হচ্ছে, সেই সংকোচন এবং প্রসারণের জন্য ক্রমাগত বেশ কিছু স্নায়ু কোষ আছে, যারা দায়ী এই হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণটাকে, হার্টটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আবার আমরা যদি খুব দৌড়দৌড়ি করি, ভয় পেয়ে যাই, পরীক্ষা এসে গেছে, যদি দুশ্চিন্তা করি, তাহলে কি হয়, আমাদের হৃৎস্পন্দনের হার বেড়ে যায়। বা কোনো কারণে আবেগপ্রবণ হয়ে পড়েছি, কান্নাকাটি করছো বা করছি, তাহলে তখন কি হবে, তখন আমাদের দেখা যাবে যে অনেক সময় হৃৎস্পন্দনের হার বেড়ে যায়। আমাদের হৃৎস্পন্দন মানে হার্ট রেট বেড়ে গেছে। কেন? তার মানে নিশ্চয়ই এই পেশিগুলোকে যে স্নায়ুগুলো খবর দিচ্ছিল, সেই খবরটা বেশি বেশি পরিমাণে আসছে হয়তো। বা আমরা যখন একদম শান্ত থাকছি, যখন ঘুমোচ্ছি, একদম রিল্যাক্স স্টেটে রয়েছি, রিল্যাক্স অবস্থাতে রয়েছি, তখন কি হয়, আমাদের হৃৎস্পন্দনের হার কমে যায়। হয়তো 60টা বিট প্রতি মিনিট হয়ে গেল। আবার যখন দৌড়দৌড়ি করছি, কখন হয়তো 120, 130, 140টা বিট প্রতি মিনিট হচ্ছে। তো এই যে হৃৎস্পন্দন বেড়ে যাওয়া এবং হৃৎস্পন্দন কমে যাওয়া, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, যেমন ফ্যান বা লাইটটাকে অন অফ করার জন্য নির্দিষ্ট ইলেকট্রিক্যাল কারেন্ট লাগে, সেরকম হার্টের একটা ইলেকট্রিক্যাল সিস্টেম রয়েছে, যে সিস্টেমটার অন্যতম প্রধান হচ্ছে এসএ নোড। কি নোড? এসএ নোড, যার পুরো কথা হচ্ছে সাইনো অট্রিয়াল নোড। এটা কোথায় অবস্থিত? এটা ঠিক ডান অলিন্দে উপস্থিত থাকে, যেমন ছবিতে দেখতে পাচ্ছ, ঠিক ডান অলিন্দের কাছে। দেখো অ্যারোটা, যদি তোমরা, আমি একটু জুম করছি, দেখো সাইনো অ্যাট্রিয়াল নোড কোথায়, ঠিক ডান অলিন্দের মাথায় উপস্থিত থাকে, কাছে উপরে। আর ঠিক ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে এখানে আরেকটা নোড থাকে, যেটা নিচে তোমরা দেখতে পাচ্ছ। দেখো সবুজ রঙের একটা দলা পাকানো অংশ রয়েছে, সেটা নিচে লেখা রয়েছে, দেখো একটা লাইন চলে এসছে, তার নিচে লেখা আছে এভি নোড। কি নোড? এভি নোড। এই নোডগুলো কি বেসিক্যালি, এই নোডগুলো হচ্ছে এক একটা, মানে অনেকগুলো স্নায়ুকোষ একসাথে সমন্বয়, ওখানে হচ্ছে কি একটা জটলা পাকিয়ে রয়েছে, সিম্পল, যাদের প্রধান কাজ হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করা, হৃৎপিণ্ডের গায়ে, পেশিতে। তো এই এসএ নোড থেকে একটা যখন স্টিমুলাস বা উদ্দীপনা কোথায় যায়, এসএ নোড থেকে উদ্দীপনা যায় এভি নোডে। এসএ নোড থেকে উদ্দীপনা কোথায় যায়? এভি নোডে। এভি নোড থেকে বেশ কিছু বান্ডেল ব্রাঞ্চ রয়েছে, যেমন দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের রাইট বান্ডেল ব্রাঞ্চ, যেটা ডান দিকে যাচ্ছে, বান্ডেল ব্রাঞ্চটা মানে ডান নিলয়কে সংকোচনের সাথে যুক্ত। লেফট বান্ডেল ব্রাঞ্চ, যেটা বাম নিলয়ের সংকোচনের সাথে যুক্ত। এরকম বেশ কিছু বান্ডেল ব্রাঞ্চ তৈরি হয় এবং তার থেকে শুরু হয় কিছু পার্কিনজি ফাইবার। ওকে, তাহলে তোমরা মূলত দেখতে পাচ্ছ কিছু বান্ডেল ব্রাঞ্চ থাকে। প্রথম থেকে শুরু করছি, 1 নম্বর কিছু হচ্ছে গিয়ে সাইনো আর্ট্রিয়াল নোড, উদ্দীপনার জন্য যুক্ত। 2 নম্বর হচ্ছে গিয়ে এভি নোড, এসএ নোড, এভি নোড, কিছু বান্ডেল ব্রাঞ্চ, লেফট বান্ডেল ব্রাঞ্চ এবং রাইট বান্ডেল ব্রাঞ্চ। এবং এই বান্ডেল ব্রাঞ্চগুলো থেকে যুক্ত হয়ে যে সাদা সাদা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে গিয়ে পার্কিনজি ফাইবার। বেশ কিছু পার্কিনজি ফাইবার, যেটা এখানে মার্ক করা নেই, কিন্তু এই লম্বা লম্বা অংশগুলোকে বেশ কিছু ট্র্যাক বা পাথও বলা হয়ে থাকে। ওকে, আর যেটা বাম নিলয়ের সংকোচনকে নিয়ন্ত্রণ করে, সরি, বাম অলিন্দের সংকোচনকে নিয়ন্ত্রণ করে, সেখানেও একটা বেকম্যান বান্ডেল বলে আর একটা বান্ডেল ব্রাঞ্চ থাকে। ব্রাঞ্চ মানে শাখা। ওকে, ব্রাঞ্চের কথাটার মানে কি? শাখা। ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ আছে, কথাটার মানে কি? ব্যাংকটার বিভিন্ন শাখা আছে। একটা রেস্টুরেন্টের বিভিন্ন ব্রাঞ্চ আছে, খাবারের দোকানের মানে কি? সেই খাবারের দোকানটার অনেকগুলো শাখা আছে। ঠিক সেরকমই তাহলে আমাদের মেইন যে এসএ নোড এবং এভি নোডের প্রধান কাজ হচ্ছে কি উদ্দীপনা তৈরি করা। এভি নোড তাও নিজে নিজে কিছুটা উদ্দীপনা তৈরি করতে পারে, কিন্তু এভি নোডের কাছে যে খবরটা আসে সেটা প্রধানত এসএ নোড থেকেই আসে। সেই কারণে এসএ নোডকে বলা হয়
এবারে তোমরা নামটা শুনেছো, আমি একটা লিখতে যাচ্ছি এখানে। PACEMAKER, পেসমেকার। পেসমেকার আর কোষের ইংলিশ হচ্ছে সেল। এসএ নোডকে বলা হয় পেসমেকার কোষ। তো আমাদের হৃৎপিণ্ডের পেসমেকার হিসাবে কে কাজ করে? এসএ নোড, এবং কিছুটা রোল এভি নোডেরও রয়েছে। এসএ নোড এবং এভি নোড আমাদের হৃৎপিণ্ডের কোনো কারণে এসএ নোড যদি ফেল করে, ব্যর্থ হয়, বয়সকালে যেটা হয়, অনেকটা যাদের দেখবে বয়স্ক মানুষদের কি হয়েছে, হার্টে কিছু সমস্যা ধরা পড়েছে, ইসিজি করা হয়েছে, কি করা হয়েছে, ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাফি তে দেখা যাচ্ছে কিছু ইলেকট্রিক্যাল কারেন্টে কিছু সমস্যা রয়েছে, সেখানে দেখা গেল হয়তো এসএ নোডটা উদ্দীপনা তৈরি করতে পারছে না, তাও হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ প্রক্রিয়াটা চলতে থাকবে, কারণ এভি নোড চেষ্টা করবে সেই প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে। এভি নোডের সেই ক্ষমতা রয়েছে, কিন্তু এভি নোড নিয়ন্ত্রিত হয় এসএ নোডের দ্বারাই মেনলি। তো এসএ নোড থেকে যদি খবর না আসে, তাহলে এভি নোডের ক্ষেত্রে, সেটা সহজ ভাষায় বলছি, সেটা একটু সমস্যা। তখন কি করা হয় যদি এই ধরনের কিছু সমস্যা হয়? তোমরা হয়তো শুনবে বাড়িতে বা কারোর আশেপাশে পাড়া প্রতিবেশীর মধ্যে অনেকের শুনবে যে হার্টে একটা পেসমেকার বসানো হয়েছে। কি বসানো হয়েছে? না, একটা পেসমেকার বসানো হয়েছে বুকে। পেসমেকার নামক একটা যন্ত্র, সেটা বুকে বসানো হয়েছে অপারেশন করে, এবং তাকে বাকি জীবনটা ওই পেসমেকারটাকে নিয়েই চলতে হবে। পেসমেকারটা বুকে লাগানো থাকবে, কিছু অনেক বছর বাদে সেই পেসমেকারের যদি ব্যাটারি শেষ হয়ে যায়, তাহলে আবার হয়তো ব্যাটারিটা আবার একটা ছোট্ট অপারেশন করে সার্জারি করে ব্যাটারিটাকে পাল্টে নিতে হবে, কিন্তু পেসমেকার ছাড়া তার আর চলবে না। তাহলে এই পেসমেকার কেন? কারণ সেই পেসমেকার যে এসএ নোড নিজে থেকে উদ্দীপনা তৈরি করতে পারলো না, পেসমেকারের কাজ কি? কৃত্রিমভাবে পেসমেকার একটা কারেন্ট তৈরি করবে, যেই কারেন্টটা নির্দিষ্ট সময় অন্তর হৃৎপিণ্ডতে পৌঁছতে থাকবে এবং হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের প্রক্রিয়াটাকে চালিয়ে নিয়ে যাবে, যাতে সেই মানুষটা মারা না যায়। কারণ এসএ নোড এবং এভি নোড যদি উদ্দীপনা সৃষ্টি করা বন্ধ করে দেয়, তাহলে হৃৎপেশির সংকোচন প্রসারণ বন্ধ হয়ে যাবে। হৃৎপেশির সংকোচন প্রসারণ যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে রক্ত নিলয় থেকে সারা শরীরে বা গুরুত্বপূর্ণ অঙ্গগুলোয় যেতে পারবে না। যেমন মস্তিষ্কে যাবে না, যেমন ফুসফুসের চারিদিকে যাবে না, বৃক্কতে যাবে না, তাহলে রক্ত পরিশ্রুত হবে না, এবং শরীরের মধ্যে কি হবে? রক্ত জমাট বেঁধে যাবে। এটা কখন হয়? যখন কেউ মারা যায়। কখন মারা যাচ্ছে বলছি? যখন হৃৎপিণ্ড পুরোপুরি কাজ করা বন্ধ করে দিচ্ছে। কিডনি কাজ না করলেও হৃৎপিণ্ড যদি কাজ করে, সেই মানুষটা ডায়ালিসিসের মধ্যে দিয়ে বেঁচে থাকতে পারে। অনেক সময় কোমার নাম শুনেছো, যে মস্তিষ্ক ব্রেন ডেড হয়ে গেছে, মস্তিষ্ক মারা গেছে, কোমাতে রয়েছে হয়তো, কিন্তু হৃৎপিণ্ডটা কাজ করে যাচ্ছে। সেই মানুষটার কিন্তু শারীরিক প্রক্রিয়াগুলো চলছে তখনও, কিন্তু কোনোভাবে হৃৎপিণ্ড যদি বন্ধ হয়ে যায় কাজ করা, তাহলে কিন্তু সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। সেই কারণে হৃৎপিণ্ড হচ্ছে গিয়ে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের শরীরে। ওকে, আর সেই হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, এই পাম্পের কাজটা চালিয়ে নিয়ে যায় কে? পেসমেকার কোষ। কোন পেসমেকার কোষগুলো? এসএ নোড এবং এভি নোড। ঠিক আছে, এই কাজটা চলে। তো একটু আগে বলছিলাম যে কিছু সমস্যা হয়তো হতে পারে। ওকে, তাহলে কি ধরনের সমস্যা হয়? যখন যেটা ইসিজি করলে দেখা যায় এসএ নোড কাজ করছে কিনা ঠিকমতো, এভি নোড ঠিকমতো কাজ করছে কিনা। প্রধানত তোমরা দুটো নাম হয়তো শুনেছো, তার ডিফারেন্সটা আজকে আমরা একটু আলোচনা করি ছোট্ট করে। একটার নাম শুনেছো কার্ডিয়াক অ্যারেস্ট, কখনো কখনো বলছে, আবার কেউ কেউ বলছে হার্ট অ্যাটাক। হার্ট পেশি, হৃৎপেশিকে আমরা যদি বলে থাকি কার্ডিয়াক ও হার্টের আরেকটা নাম, তাহলে একটা জায়গায় ইউজ হচ্ছে অ্যারেস্ট কথাটা, আর একটা জায়গায় ইউজ হচ্ছে অ্যাটাক কথাটা। তাহলে কি দুটো আলাদা নাকি দুটো এক?
অবশ্যই ক্লিনিক্যালি দুটো জিনিস কিন্তু পুরোপুরি আলাদা। কার্ডিয়াক অ্যারেস্ট কি হয়েছে না, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেছেন, কি হয়েছিল নাকি হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন যদি হয়ে থাকে, তাহলে দুটো কিন্তু পুরোপুরি আলাদা ঘটনা। হৃৎপিণ্ডের সাথে কিছু একটা ঘটলো মানেই সেটা হচ্ছে কি হয় কার্ডিয়াক অ্যারেস্টই হবে বা হার্ট অ্যাটাক, দুটো একই হবে এবং সেটা সমার্থক একে অপরের সাথে একদমই নয়। কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ, কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে যখন হার্টের এই এসএ নোড এবং এভি নোডে গন্ডগোল হচ্ছে বা তারপরে বান্ডেল অফ ব্রাঞ্চে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, যার ফলে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ প্রক্রিয়াটা হচ্ছে না। সংকোচন এবং প্রসারণ হচ্ছে না কেন? কারণ এই যে ইলেকট্রিক্যাল কারেন্ট যেটা একটু আগে দেখলে, এই পদ্ধতিটা কাজ করছে না। আর হার্ট অ্যাটাক কি? হার্ট অ্যাটাক হচ্ছে এইটা, হৃৎপিণ্ডের চারিপাশে যে রক্তবাহগুলো হৃৎপেশিকে অক্সিজেন সরবরাহ করছে, কোনো কারণে বয়স বাড়তে বাড়তে খেলাধুলা না করলে, প্রচুর তেল খেলে, ভাজাভুজি বেশি খেলে, তখন কি হয়, এই যে আমাদের যে গাটা রয়েছে রক্তবাহের, ঠিক আছে, যে রক্তবাহের গাটা রয়েছে পার্টিকুলারলি হচ্ছে গিয়ে আমাদের যে ধমনী, আর্টারি, যে ধমনীটা হৃৎপিণ্ডকে রক্ত সরবরাহ করছে, হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের পেশিটাকেও সংকোচন প্রসারণের জন্য ওরও তো অক্সিজেন লাগবে, ওরও তো খাবার দাবার লাগবে, তো ওকে দেওয়ার জন্য হৃৎপেশির গায়েতে কি থাকে, অজস্র রক্তবাহ থাকে। এই যে দেখো এখানে যেমন একটা দেখতে পাচ্ছ, এরকম জায়গাতে একটা রক্তবাহর বান্ডেল বা হৃৎপিণ্ডের চারিদিকে কি থাকে, অজস্র রক্তবাহ থাকে, ঠিক আছে। সেই রক্তবাহ বা সেই আর্টারিটাতে যদি কোনোভাবে ব্লক হয়ে যায়, কি জমে জমে ব্লক হবে, ফ্যাট জমে জমে, চর্বি জমে জমে রক্তবাহটা বন্ধ হয়ে গেছে, ওটার মধ্যে দিয়ে আর রক্ত যেতে পারছে না, মানে পাইপটা পুরোপুরি ব্লক, ভেতরে ফ্যাট জমে গেছে, রক্ত জমাট বাঁধেনি, ফ্যাট জমাট জমাট বেঁধে বেঁধে রক্তবাহটাকে পুরো বন্ধ করে দিয়েছে। তখন কি হয়, তখন আর রক্ত একদিক থেকে আরেকটা দিকে যাতায়াত করতে পারে না এবং হৃৎপিণ্ডের যে পেশিগুলোর সংকোচন এবং প্রসারণ, ধরো এদিক থেকে এদিকে যাওয়ার কথা ছিল, সেটা আর যেতে পারছে না। তাহলে এই ধরনের রোগকে বলা হয় হার্ট অ্যাটাক। তাহলে হার্ট অ্যাটাক কাকে বলে? হার্ট অ্যাটাক মানে যখন হৃৎপিণ্ডের যতটা রক্ত নিজের বেঁচে থাকার জন্য দরকার, নিজের স্বাভাবিক কার্যকলাপের জন্য, সেখানে একটা ল্যাক অফ ব্লাড ফ্লো টু দ্য হার্ট, হৃৎপিণ্ড পর্যন্ত যদি রক্ত কম পৌঁছয়। এটা ইনফিরিয়র ভেনা কাভা এবং সুপিরিয়র ভেনা কাভার কথা হচ্ছে না, সেখান দিয়ে রক্ত কতটা কম পৌঁছয়। এটা ফুসফুসীয় ধমনী দিয়ে কত, ফুসফুসীয় শিরা দিয়ে কতটা রক্ত অলিন্দে প্রবেশ করছে সেটার কথা হচ্ছে না। এটা কোন রক্তটার বাহটার কথা হচ্ছে, যে রক্তবাহটা হৃৎপিণ্ডটাকে রক্ত সরবরাহ করছে, মানে হৃৎপিণ্ডের পেশিগুলোকে বেঁচে থাকার জন্য, তাদের স্বাভাবিক কার্যকলাপের জন্য। সেই রক্তবাহে যদি কোনোভাবে ব্লক হয়, তাহলে সেই রক্তবাহটাকে, তখন তোমরা শুনবে যে ভেতরে হচ্ছে স্টেন বসাতে হয়েছে, এরকম একটা শব্দ। এটা হচ্ছে কি সমাধান। আর যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, কার্ডিয়াক অ্যারেস্টের সমাধান হচ্ছে পেসমেকার বসানো, সহজ ভাষায়। এটাতে বসবে পেসমেকার, আর যদি ব্লক হয়ে থাকে তাহলে বসবে স্টেন। ওকে, এই দুটো জিনিস হচ্ছে গিয়ে বেসিক ডিফারেন্স কার্ডিয়াক অ্যারেস্ট এবং কার্ডিয়াক হার্ট অ্যাটাকের মধ্যে। তো কোনো কারণে যদি রাস্তাঘাটে বা তোমরা খেলার মাঠেও অনেক সময় শুনেছ, বিভিন্ন কারণে অনেক ক্ষেত্রে অনেক সময় অনেকজনের মৃত্যু হয়, মারা যায়। কি হয়েছে না, হঠাৎ করে প্রচন্ড গরমের মধ্যে বেরিয়েছিল বা কোনো কারণে হার্ট অ্যাটাক হয়ে গেছে বা কোনো কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুটোর কোনোটাই, সেটা তার শরীরের ভেতরে কি চলছে সেটার উপর নির্ভর করে ডিপেন্ড করছে। কিন্তু কোনো কারণে যদি হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়, সব থেকে কাছের মেডিকেল ফেসিলিটিতে বা ফার্স্ট এড দেওয়ার একটা অন্যতম প্রধান, যেটা তোমরা এখন ট্রেনেতেও দেখতে পাবে, ট্রেনে যদি ওঠো, বাসে যদি ওঠো, বা কোনো এয়ারপোর্টে যদি যাও কখনো, বা কোনো রেল স্টেশনে, বিভিন্ন জায়গায় কিন্তু একটা পদ্ধতি লেখা থাকে এখন। ট্রেনেতে দরজার পাশে, কোনো না কোনো একটা দরজার পাশে তোমরা দেখতে পাবে প্রতি কামরায় এই জিনিসটা রয়েছে। কি জিনিসটা? সিপিআর।
নামটা খুঁজে দেখবে, পেয়ে যাবে। কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। কার্ডিও মানে হৃৎপিণ্ড, পালমোনারি ফুসফুস, রিসাসিটেশন। কি করা হচ্ছে, যেখানে হৃৎপিণ্ড যদি কোনো কারণে কাজ করা বন্ধ করে দেয় ইমিডিয়েটলি, বোঝা যাচ্ছে যে এই ধরনের কোনো একটা কিছু ঘটেছে, তার প্রথম কাজ হচ্ছে গিয়ে কৃত্রিমভাবে বুকের ওপর চাপ দিয়ে রক্ত সঞ্চালনটাকে চালিয়ে নিয়ে যাওয়া। না হলে কি হবে, হৃৎপিণ্ড যদি বন্ধ হয় সবার আগে মস্তিষ্ক রক্ত পাবে না, বা অন্যান্য অঙ্গ যদি নাও পায়, মস্তিষ্ক যদি রক্ত পাওয়া কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেবে এবং সেই মানুষটা কিন্তু পুরোপুরি মৃত্যু করতে পারে। কিন্তু বুকের ওপরে, পাঁজরের ওপরে চাপ দিয়ে একটা নির্দিষ্ট হারে যদি চাপ দেওয়া হয়, কত হারে, প্রতি মিনিটে, এটা জেনে রাখো প্রত্যেকে, জেনারেল নলেজের জন্য, এটা ফার্স্ট এড কিন্তু বেশিরভাগটাই, 100 থেকে 120 বার প্রচন্ড জোরে জোরে চাপ দিতে হয়, পুরো একটা শক্ত জায়গার ওপরে শুয়ে খুব জোরে জোরে, যেমন তোমরা নিচে দেখতে পাচ্ছ, এখানে যেমন দেখতে পাচ্ছ, হাতটাকে ঠিক ধরে জোরে জোরে, ঠিক আমাদের হাতের তালুর জায়গাটা দিয়ে, যেখানটা আমাদের উঁচু হয়ে থাকে, সেইখানটা ঠিক বুড়ো আঙুলের যে নিচের দিকে যে তালুর অংশটা রয়েছে, সেই জায়গাটাকে দিয়ে কনুইটাকে সোজা রেখে খুব জোরে জোরে চাপ দিতে হয়। কতবার করে, 100 থেকে 120 বার করে কম্প্রেশন। আর প্রত্যেক 30 বার কম্প্রেশন করার পরে 2 বার করে ব্রিথ দিতে হয়। সেটা মাউথ টু মাউথ, মানে মুখে মুখ লাগিয়ে ব্রিথ দিতে হতে পারে। তোমরা তো ফার্স্ট এডে পড়েছো, সুইমিং পুলে বা সাঁতার কাটতে গিয়ে কেউ যদি ডুবে যায়, তাকে তুলে যেরকম করতে হয়, ঠিক সেরকমই প্রত্যেকটা 30 বার কম্প্রেশনের পরে 2টো করে ব্রিথ দেওয়া মুখে, যাতে তার ফুসফুসের মধ্যে কিছুটা হাওয়াও যায়, আর মেকানিক্যালি হচ্ছে গিয়ে পদ্ধতি, এমন একটা পদ্ধতি যেখানে চাপ দিয়ে দিয়ে হৃৎপিণ্ডের মধ্যে রক্তটা যাতে জমাট না বেঁধে যায়, মেকানিক্যালি বা পারিপার্শ্বিক চাপের ওপর নির্ভর করে, যাতে হৃৎপিণ্ডে কিছুটা রক্ত ঢোকে, কিছুটা রক্ত বেরোয়, যাতে শরীরের যে অন্যান্য ভাইটাল অর্গানগুলো রয়েছে সেগুলো সাময়িক যাতে কিছুক্ষণের জন্য অক্সিজেন পায়। তারপরে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে গিয়ে বা নার্সিংহোমে নিয়ে গিয়ে, বা যেখানে নিয়ারেস্ট যে হেলথ সেন্টার রয়েছে সেখান থেকে কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো করতে হয়। ঠিক আছে? কিন্তু এই সিপিআরটা কিন্তু কার্যকর কোনটার ক্ষেত্রে, এই সিপিআরটা প্রধানত কার্যকর হবে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে। ওকে, কারোর কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন, এনি ডাউট? আর কার্ডিয়াক অ্যারেস্ট যদি কারোর হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে সেটা নিয়ে আমরা পরের দিনকে আলোচনা করব। যদি কারোর ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে গিয়ে বন্ধ হয়ে যায়, তাহলে তখন পেসমেকার হচ্ছে গিয়ে অপশন। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আমরা পরের দিনকে দেখবো যে পেসমেকার কিভাবে বসাতে হয়, একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বা একটা স্টেন বসানো। তাহলে তোমরা হচ্ছে কি জিনিসটা সম্বন্ধে হয়তো পুরোপুরি একটা ধারণা তৈরি হয়ে যাবে। ওকে, এই দুটো রোগ, হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট, এবং ফলোড বাই আমাদের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, মানে আমাদের হার্টের মধ্যে কিভাবে কাজ হয়, সেইটা নিয়ে আমরা আরেকবার নেক্সট দিনকে আলোচনা করে পরবর্তী অধ্যায়ে যাবো। ঠিক আছে? সো থ্যাংক ইউ এভরিওয়ান। এনি কোশ্চেন্স, এনি ডাউট?